ওয়েলকাম স্টুডেন্টস, কেমিক্যাল কাইনেটিক্স। আজকে সবে দেখলাম রিপ্লাই দিয়েছো যে কেমিক্যাল কাইনেটিক্স স্যার আনুন, তো আজকেই এনে নিয়েছি। তো অনেকে টেনশন করছো, টেনশনের কোনো কিছু নেই। দেখো লাস্ট এক্সাম কেমিস্ট্রি একদম ভালো হবে, সুপার সুপার হবে। আগের এক্সপিরিয়েন্সগুলো সব মাথা থেকে হটিয়ে দাও। কেমিক্যাল কাইনেটিক্স যা এনেছি, অনেকে ইংলিশ মানে মিডিয়ামের ছেলে, বেঙ্গলি মিডিয়ামে যারা আছো, সব বোথ ল্যাঙ্গুয়েজই আমি বলে দেবো, চিন্তা নেই। সেইভাবে লেখাও আছে একদম। সবাই যারা মুখস্থ করার চিন্তায় আছো, কিচ্ছু মাথায় ঢোকাবে না। আর যারা একটু মাথায় নিতেও পারবে, সব ধরনের আছো, তো সবাই স্যাটিসফাইড হবে। মাত্র অল্প কটা জায়গা জুড়ে আমরা কোশ্চেন এনেছি, তো সেখানে এই কটা প্রশ্ন ভালো করে করে যাও, একদম ভালো করে। এই কথাটা বলে বলে অনেকদিন ধরে ভাবছি, শুধু ভুলে যাচ্ছি যে তোমরা যখন প্র্যাকটিস করবে, দরকার হয় 4 দিস্তা 5 দিস্তা খাতা শেষ হয়ে যায়, যাক সবসময় লিখে লিখে প্র্যাকটিস করবে। যেটাই পড়ছো সেটাই লিখে লিখে লিখে, তারপরে ইজিবিজি লেখো, খাতায় লিখে লিখে ইজিবিজি লেখো, ঠিক আছে? কিন্তু লিখে লিখে প্র্যাকটিস করো, নাহলে ভুলে যাওয়ার চান্সটা বেশি থাকবে। অনেকে জিজ্ঞাসা করছে স্যার সুপার সাজেশন করবো না লাস্ট মিনিট করবো? সুপার সাজেশন আর লাস্ট মিনিট সাজেশনের মধ্যে অনেকটা অনেকটা মানে প্রায় ম্যাক্সিমামটাই কমন। তাহলে সুপার সাজেশন যদি করো, লাস্ট মিনিট সাজেশন যখন দেখবে বেশিরভাগটা কমন, মানে তার একবার প্র্যাকটিস হয়ে গেল, ভালো তো। এবার দেখবে 2-3টে জিনিস যদি আনকমন কিছু চলে আসে, সেগুলো যদি করে নিতে পারো, করে নেবে, ভালো হচ্ছে তো। উল্টে আরো একই জিনিস বারবার আসছে মানে তো ভালো, তাই না? তো শুধুমাত্র লাস্ট মিনিট সাজেশনটা একদম এইগুলো ভালো করে পড়তে হবে একদম। আর শুধু লাস্ট মিনিট সাজেশন করলেও ভাগ্য ভালো থাকলে কিন্তু অনেকটাই পেয়ে যেতে পারো। পাস তো করবে অবশ্যই, এটা নিয়ে কোনো ডাউট নেই। শুধু লাস্ট মিনিট সাজেশন যদি করো। দেখো একটা কথা বলি, কোন জায়গা থেকে, দেখো তোমরা সবাই জানো এইখানে 5 নম্বরের কোশ্চেন আছে কিন্তু, ঠিক আছে? ডেরিভেশন গুলো কিন্তু ভালো করে করে নেবে একদম। প্রতিষ্ঠা কি কি? ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন মানে সমাকলিত হার সমীকরণ প্রতিষ্ঠা, হাফ লাইফ অর্ধায়ু রাশিমালা প্রতিষ্ঠা, আর বিক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময় মানে টাইম রিকোয়ার্ড টু ফিনিশ, রিয়াকশন ফিনিশ হওয়ার সময় প্রতিষ্ঠা। কার জন্য করবে? প্রথম ক্রমের জন্যও করবে, শূন্য ক্রমের জন্যও করবে। তার মানে 6টা প্রতিষ্ঠা করতে হচ্ছে, একদম ভালো করে প্রতিষ্ঠা করবে। কিন্তু অনেক সময় প্রতিষ্ঠাটা তুলে দেয়, ধরো এরকম বললো কে সমান 2.303 লগ এ বাই এ মাইনাস এক্স, এটা প্রতিষ্ঠা করো। তুমি যেন আমার বলো না যেন আনকমন পেয়েছি, তো এইটাই তো, এইটা তো এত ভালো করে করবে, এখান থেকে যা দেবে যেন পারো। তা তুমি যখন হাফ লাইফ প্রতিষ্ঠা করলে প্রথম ক্রমের, পরীক্ষা পড়তে পারে ফার্স্ট অর্ডারের হাফ লাইফ নট ডিপেন্ডস অন কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট, প্রুফ মানে বিক্রিয়ার প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু বিক্রিয়কের প্রারম্ভিক গারত্বের উপর নির্ভর করে না, প্রমাণ করো। ওটাও তো সেই প্রতিষ্ঠাটাই তো করে দিয়ে আসতে হবে। প্রুফ দ্যাট ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন ডাজ নট কমপ্লিট, প্রথম ক্রম বিক্রিয়া কোনোদিন সম্পূর্ণ হয় না, প্রমাণ করো। তার মানেই তো এইটা, বিক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময় প্রতিষ্ঠা করতে বলছে। জিরো অর্ডারের ক্ষেত্রে প্রমাণ করো টি হাফ প্রপোর্শনাল টু ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট, সমানুপাতিক সম্পর্ক বিক্রিয়কের প্রারম্ভিক গারত্বের সঙ্গে অর্ধায়ু। এইসব অর্ধায়ু, হাফ লাইফ, রিঅ্যাকশন কমপ্লিট, ইন্টিগ্রেটেড ডেরিভেশন, এই যাবতীয় যা দেবে মোটামুটি ভাববে ডেরিভেশন করে দিয়ে আসছে। থিওরিটিক্যাল কোশ্চেন যা দেবে, এই 6টা ডেরিভেশন করতে হবে তোমাকে। আর একটা অ্যাপ্লিকেশন, এইটারই অ্যাপ্লিকেশন একটা বলছি। দেখো এখানে দিয়েছে হাফ লাইফ মানে অর্ধায়ু বলে দিয়েছে, জিরো অর্ডারের এক্স বলে দিয়েছে, আর রিঅ্যাকশন কমপ্লিট করার জন্য T1 সেকেন্ড বলেছে ওই জিরো অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে। বলছে T1 আর এক্স এর মধ্যে সম্পর্ক কি? এইসব প্রশ্নগুলো ছেড়ে আসে কেউ? তা তুমি তো প্রতিষ্ঠা করলে, তা তুমি জিরো অর্ডারের ক্ষেত্রে যখন প্রতিষ্ঠা করবে, হাফ লাইফের প্রতিষ্ঠা এটা হয়, আর রিঅ্যাকশন কমপ্লিট হওয়ার প্রতিষ্ঠা এটা হয়। তা তোমাকে কি বলেছে? হাফ লাইফের আমরা হাফ লাইফকে টি হাফ ধরি, তো ওরা হাফ লাইফকে এক্স ধরেছে, তাই জন্য টি হাফের জায়গায় আমি এক্স বসিয়েছি। রিঅ্যাকশন কমপ্লিট হওয়ার টাইমটাকে আমি ক্যাপিটাল টি ধরি, ওরা কি ধরে? T1 ধরেছে, তো T1 বসিয়েছি। তো এর সাথে সম্পর্ক বলতে পারবেন? সিম্পল কেস, এ জিরো বাই কে মানে টি হাফ, তাই এ জিরো বাই কে এর জায়গায় টি হাফ মানে T1 বসিয়ে দিলে T1/2 এক্স ইকুয়াল টু T1/2 অ্যান্সার। ডিফারেন্ট ডিফারেন্ট কোশ্চেন ঘুরিয়ে ঘাড়ি থাকতে পারে, সেটা কিন্তু বুঝে তোমাকে করতে হবে, অ্যাপ্লিকেশন একটু করতে হবে, এই এর বাইরে আসবেন এটুকু বলতে পারি, ঠিক আছে? এই কোশ্চেনটা ভালো করে করে নেবে। এবার দেখো ইউনিট থেকে কোশ্চেন পড়ে, একটা কথা বলি, হার ধ্রুবক তার একক কি কি হয় বলো? মোল, লিটার ইনভার্স, 1 মাইনাস n, সেকেন্ড ইনভার্স। মোল, ডেসিমিটার মাইনাস কিউ, 1 মাইনাস n, সেকেন্ড ইনভার্স। অ্যাটমোস্ফিয়ার, 1 মাইনাস n, সেকেন্ড ইনভার্স। এন অর্ডারের জন্য যদি বলে এটাই লিখে দিয়ে আসবে। যদি বলে জিরো অর্ডারের জন্য, শূন্য ক্রমের জন্য হার ধ্রুবকের একক কি? এনের জায়গায় জিরো বসিয়ে দেবে, যেটা হবে সেটা। থার্ড অর্ডার তৃতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে যদি বলে এনের জায়গায় 3 বসাবে, যেটা হবে সেটা। কি আছে, যেখানে ইচ্ছা বসিয়ে দিলে হবে, এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে যেখানে ইচ্ছা করবে হবে। কোশ্চেনটা আবার ঘুরিয়ে থাকতে পারে কি, তোমাকে কে এর ইউনিট বলে দিয়েছে, ক্রম অর্ডার বের করতে দিয়েছে, এরকম কোশ্চেন থাকতে পারে। এইগুলো দেখো, যেমন এটা বলে দিয়েছে,
বুঝতেই পারছো, এইটা বলেছে মানে এইটা দিয়ে দিয়েছে। তা মোলের পাওয়ারে কত বলো? 1 মাইনাস এন। এর মোলের পাওয়ারে কত? -2, কারণ 1 মাইনাস এন ইকুয়াল টু -2। তাহলে এন ইকুয়াল টু কত হবে? 3। যারা মুখস্থ করছো মুখস্থ করে ফেলো, একটু বুঝে নিয়ে মুখস্থ করে নিলি ব্যাস, একদম এইগুলি পড়বে। থার্ড অর্ডার হয়ে গেল। এইভাবে দিতে পারে, এখানে কোনো সংখ্যাটা বেকার, কাজে লাগবে না, এইটাই মেন। মোলের পাওয়ারে কত? -1/2। আর এর মোলের পাওয়ারে কত? 1 মাইনাস এন। তাহলে 1 মাইনাস এন ইকুয়াল টু -1/2। তাহলে এন ইকুয়াল টু যেটা হবে সেটা অ্যান্সার। এর মোলের পাওয়ারে কত? মোলই নেই, মানে মোলের পাওয়ারে 0। তার মানে এর মোলের পাওয়ার 1 মাইনাস এন, তার মানে 1 মাইনাস এন ইকুয়াল টু 0, তার মানে এন ইকুয়াল টু 1। তার ফার্স্ট অর্ডার এরকম ভাবে দিতে পারে। এরকম ভাবে দিয়েছে মানে দেখো, এইটাকে আমার মোল ডেসিমিটারে দিয়েছে মানে এইটা ধরে করতে হবে। মোলের পাওয়ারে কত? 1 মাইনাস এন। এর মোলের পাওয়ার কত? -1। তাহলে 1 মাইনাস এন ইকুয়াল টু -1/2। আমি মোলগুলো সমান করছি, তুমি ডেসিমিটারের মাথায় যেটা আছে সেটাও ইকুয়াল করতে পারো, একই অ্যান্সার হবে। তাহলে এন ইকুয়াল টু কত হবে? 1.5 বেরোলো, মানে ক্রম 1.5। একটু ঘুরিয়ে প্রশ্ন করলো, এটা দিয়ে বলছে অর্ডারও বলে দিয়েছে, এক্স কত। একটু মাথা ঠান্ডা করে করো। এর মোলের পাওয়ারে কত বলেছে? -x। মোলের পাওয়ারে কত হয়? 1 মাইনাস এন। তাহলে 1 মাইনাস এন ইকুয়াল টু -x। ঠিক আছে, তাহলে এন ইকুয়াল টু কত হবে? 1 প্লাস এক্স। এনটা তো ক্রম, অর্ডার তো ক্রম তো বলে দিয়েছে কত? 3/2। তাহলে এনটা 3/2 বসিয়ে দাও। তাহলে 3/2 ইকুয়াল টু 1 প্লাস এক্স। তাহলে এক্স ইকুয়াল টু এটা এইদিকে নিয়ে এলে কত হবে? হাফ। তাহলে অ্যান্সার হয়ে গেল এক্স এর মান কত? হাফ। যেভাবে হোক ঘুরিয়ে ফিরিয়ে দিলে কিন্তু করতে হবে এটা, ঠিক আছে? ভালো প্রশ্ন, একদম এইরকম ভাবে কিন্তু প্রশ্ন পড়বে। ছোট ছোট প্রশ্নগুলো দিতে পারে, বড় প্রশ্নও থাকবে, কারণ এখানে অনেক নম্বর আছে, 7 নম্বর আছে। 5 নম্বরে তো একটা পরে থাকবে, মানে একটা বড় প্রশ্ন তো থাকবেই, ছোট প্রশ্ন থাকবে, যেটা সহজ মনে করবে সেটা করে আসবে। এগুলো একদম থিওরি পাতি কোশ্চেন, সব কটা পার্থক্য ভালো করে নেবে। ক্রম আণবিকতার পার্থক্য, অর্ডার আর মলিকুলারিটির মধ্যে ডিফারেন্স, সংজ্ঞা ওখানেই তো হয়ে যাচ্ছে, পার্থক্যগুলি তো সংজ্ঞা হয়ে যাচ্ছে। ক্রম আণবিকতা কখন সমান হয় বলো? মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে, ফর এলিমেন্টারি রিঅ্যাকশন হোয়েন অর্ডার ইকুয়াল টু মলিকুলারিটি। ফর এলিমেন্টারি রিঅ্যাকশন অর্ডার আর মলিকুলারিটি হচ্ছে সেম হয়। এখানটা একটা জিনিস বলেছে দেখো, রেট আর রেট কনস্ট্যান্ট ইকুয়াল বলেছে, মানে হার ধ্রুবক সমান, অর্ডার বা ক্রম কত। দেখো একটা কথা বলি, আর ইকুয়াল টু কে বিক্রিয়কের কনসেন্ট্রেশন, মানে রিঅ্যাকট্যান্ট কনসেন্ট্রেশন টু দি পাওয়ার এন। ফার্স্ট অর্ডার হলে এখানে 1, সেকেন্ড অর্ডার হলে 2। তো আমরা ফার্স্ট অর্ডার মানে প্রথম ক্রম বিক্রিয়ার সংজ্ঞা কি বলি বল? বিক্রিয়ার হার বিক্রিয়কের গাঢ়ত্বের এক ঘাতের সমানুপাতিক। দ্বিতীয় ক্রম বিক্রিয়া কাকে বলে? বিক্রিয়ার হার বিক্রিয়কের গাঢ়ত্বের দ্বিঘাতের সমানুপাতিক। শূন্য ক্রম বিক্রিয়া হলে, মানে জিরো অর্ডার রিঅ্যাকশন হলে, এখানে এনটা 0 হয়ে যাবে, মানে তখন এনটা 0 মানে এটা গোটাটা 1 হয়ে যাচ্ছে। তাহলে আর ইকুয়াল টু কে। তাহলে রেট আর রেট কনস্ট্যান্ট ইকুয়াল হবে কোন অর্ডারের রিঅ্যাকশনের ক্ষেত্রে? 0 অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে, তাই না? এটা খুব ভালো প্রশ্ন, সবাই জানো। চ্যাটজিপিটি দিয়ে একদম প্রচুর প্র্যাকটিস করছো, কোনো চিন্তা নেই। ডেফিনেশন গুলো করবে, ঠিক আছে। দেখো অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে, চ্যাটজিপিটি করো আর বইয়ে করো আর যাই করো, কোনো অসুবিধা নেই। কিছু কিছু টার্ম চ্যাটজিপিটিতে ইংলিশে ঠিকঠাক টার্ম হয়, বাংলায় টার্মটা একটু অন্য ধরনের হয়। সেটা কি হয়, মানে আমাদের কেমিস্ট্রি মানে টার্মের সঙ্গে ম্যাচ করে না, ওইটাই একটু প্রবলেম। বেশি প্রবলেম নয়, এই 10% একটু প্রবলেম। এমন কিছু টার্ম আছে ইংলিশ টার্মটা ঠিক আছে, ওইটাই একটা ব্যাপার, অসুবিধা কিছু নেই। ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। সিউডো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন উইথ এক্সাম্পল। ভালো করে নেবে সংজ্ঞা, এক্সাম্পলটা এটাই করবে। ইথাইল অ্যাসিটেট আমি একবার বুঝিয়ে দিয়েছিলাম, আর একবার প্র্যাকটিস হয়ে যাক না, করিয়ে দিচ্ছি। ইথাইল অ্যাসিটেট নেবে, জল নেবে, H প্লাস ক্যাটালিস্ট দেবে, অ্যাসিটিক অ্যাসিড তৈরি হবে, ইথাইল অ্যালকোহল তৈরি হবে, ঠিক আছে? লিখবে আর ইকুয়াল টু কে concentration of ethyl acetate, concentration of sorry এটা CH3, ঠিক আছে? পাওয়ারে 1 দেখে মনে হচ্ছে সেকেন্ড অর্ডার, এই তো 1 + 1 2 দ্বিতীয় ক্রম। এটা লিখে কি বলবে? এই বিক্রিয়ায় জল অতিরিক্ত পরিমাণে থাকে। ইন দিস রিঅ্যাকশন ওয়াটার মলিকিউল ইজ এক্সেসিভ, সো ওয়াটার কনসেন্ট্রেশনটাকে আমরা ধরবো ধ্রুবক, মানে কনস্ট্যান্ট ধরবো। কনস্ট্যান্ট মানে আমি ধরে নিলাম কে ড্যাশ। তাহলে এটা যদি কে ড্যাশ ধরে নিই, তাহলে এটা কে আর এটা কে ড্যাশ, দুটো কে আর কে ড্যাশ যদি আমি গুণ করে দিই, তাহলে কি হয়ে যাবে? কে ড্যাশ ড্যাশ, ঠিক আছে? দেখো 1 হয়ে যাচ্ছে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। তুই বলবে দেখে মনে হচ্ছে সেকেন্ড অর্ডার,
কিন্তু এখানে জল বেশি থাকে বলে জলটাকে কনস্ট্যান্ট হচ্ছে, জলের কনসেন্ট্রেশনটাকে, সেই জন্য আলটিমেট রিয়াকশন রেট কনসেন্ট্রেশন কত পাওয়ারের সঙ্গে ইকুয়াল হচ্ছে 1, মানে পাওয়ার হচ্ছে 1 হচ্ছে, তার সঙ্গে ইকুয়াল হচ্ছে, মানে এক ঘাতের সঙ্গে সমানুপাতিক হচ্ছে। তো সেই কারণের জন্য এটা হচ্ছে সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশন। কিন্তু যদি এটা হাইড্রোলিসিসটা, এটা আদ্র বিশ্লেষণ অ্যাসিড মাধ্যমে, আম্লিক মাধ্যমে অবশ্যই লিখে দেবে, হ্যাঁ, ক্ষার মাধ্যমে হলে তখন কিন্তু রিয়াকশনটাকে চেঞ্জ করা হয়। রিয়াকশনটা চেঞ্জ করা হয় মানে এখানে দেওয়া হয় NaOH, তখন CH3, তখন আলাদা আলাদা জিনিস হয়ে যাবে, CH3 ডবল Na হয়ে যাবে এটা, আর এটা যেমন আছে থাকবে। এখানে কিন্তু সেকেন্ড অর্ডারই হবে, কারণ এখানে ইথাইল অ্যাসিটেটের উপরেও ডিপেন্ড করে, আবার এই NaOH এর কনসেন্ট্রেশনের উপরেও ডিপেন্ড করে। কেন ডিপেন্ড করবে? কারণ এখানে NaOH এক্সেসিভ নেওয়া হয় না, তাহলে এটা কিন্তু সেকেন্ড অর্ডার। এরকম 1+1 2। জল থাকলে জলের ক্ষেত্রে জলটাকে কনস্ট্যান্ট হচ্ছে বলে ফার্স্ট অর্ডার হয়ে যাচ্ছে, NaOH বা OH মাইনাস নিয়ে করলে সেকেন্ড অর্ডারই কিন্তু থাকছে। ঠিক আছে, এটা বুঝে করবে, বইয়ে লেখা আছে, ভালো করে দেখে নিও। রাইট আরহেনিয়াস ইকুয়েশন এক্সপ্লেন। শোনো, আরহেনিয়াস সমীকরণ ভালো করে মুখস্থ করবে। এক্সপ্লেন মানে হচ্ছে যেটা, মানে কে সমান a ইন্টু e⁻⁻⁰ তো ইয়েটা কি অ্যাক্টিভেশন এনার্জি, টিটা কি টেম্পারেচার, এগুলো সব লিখে দিয়ে আসবে, ওটাই এক্সপ্লেনেশন। ঠিক আছে, ডেফিনেশন করে নেবে। সক্রিয়করণ শক্তি, অ্যাক্টিভেশন এনার্জি ডেফিনেশন, সূচনা শক্তি, থ্রেশহোল্ড এনার্জি ডেফিনেশন, টেম্পারেচার কোএফিসিয়েন্ট, উষ্ণতা গুণাঙ্কের সংজ্ঞা। এখান থেকে ঘুরিয়ে ঘাড়িয়ে প্রশ্ন থাকতেই পারে। সূচনা শক্তির সাথে সক্রিয়করণ শক্তির সম্পর্ক কি, সংজ্ঞা পড়লেই বুঝতে পারবে যে থ্রেশহোল্ড এনার্জি ইকুয়াল টু অ্যাক্টিভেশন এনার্জি প্লাস এভারেজ এনার্জি অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট। সূচনা শক্তি সমান সক্রিয়করণ শক্তি প্লাস বিক্রিয়ক অণুগুলির গড়গতি শক্তি। উষ্ণতা গুণাঙ্কের সংজ্ঞা পড়লে বুঝতে পারবে যে প্রতি 10 ডিগ্রি সি উষ্ণতা বাড়ালে বিক্রিয়ার হার যত গুণ বৃদ্ধি পায়, বা হার ধ্রুবক যত গুণ বৃদ্ধি পায়, তাকে উষ্ণতা গুণাঙ্ক বলে। একটা কথা বলি, রিয়াকশন 10 ডিগ্রি সি চেঞ্জ করলে রিয়াকশন রেট 2 থেকে 3 টাইমস চেঞ্জ হয়। অনেক সময় পরীক্ষা বলে উষ্ণতা গুণাঙ্কের ভ্যালু কত, বা 10 ডিগ্রি সি উষ্ণতা বাড়ালে কতটা চেঞ্জ হয়, 2 থেকে 3। ঠিক আছে, এরকম প্রশ্নও থাকতে পারে। রিলেশন, শোনো, সক্রিয়করণ শক্তির সঙ্গে উষ্ণতার সম্পর্ক, এই সক্রিয়করণ শক্তির সঙ্গে বিক্রিয়ার হারের সম্পর্ক, উষ্ণতার সাথে বিক্রিয়ার হারের সম্পর্ক, অনুঘটকের সঙ্গে বিক্রিয়া হারের সম্পর্ক, অনুঘটকের সাথে বিক্রিয়া হারের সম্পর্ক, ক্যাটালিস্টের সাথে রিঅ্যাকশন রেটের রিলেশন, টেম্পারেচারের সাথে রিঅ্যাকশন রেটের মানে রিলেশন, অ্যাক্টিভেশন এনার্জির সাথে রিঅ্যাকশন রেটের রিলেশন। তোমার কোশ্চেন ঘুরিয়ে পড়তে পারে যে উষ্ণতা বাড়ালে বিক্রিয়ার হার বাড়ে কেন, রিঅ্যাকশন রেট ইনক্রিজেস উইথ ইনক্রিজিং টেম্পারেচার, হোয়াই? একই জিনিস শুধু। অ্যাক্টিভেশন এনার্জি ডিক্রিজ করলে রিঅ্যাকশন রেট ইনক্রিজ হয় কেন? ঠিক আছে, ক্যাটালিস্টের প্রেজেন্সে আর যা হয় ক্যাটালিস্টের অ্যাবসেন্সে আর আলাদা হবে কেন? ডিফারেন্ট করতে পারবে, এখান দিয়েই পড়েছে প্রশ্নটা। তো তোমরা যাই করো না কেন এই দুটো অ্যান্সার এইটা দিয়ে বলবে যে আমরা জানি আরহেনিয়াস ইকুয়েশন অনুযায়ী এটা নাম্বার অফ মলিকুলস হ্যাভিং অ্যাক্টিভেশন এনার্জি বাই টোটাল নাম্বার অফ মলিকুলস, মানে সক্রিয়করণ শক্তি সম্পন্ন অণুর সংখ্যা বাই মোট অণুর সংখ্যা সমান এটা। এবার আমি টি দিয়ে বলছি, ভাবো, লিখবে টি যদি বাড়ানো হয় তাহলে EA/RTর মান কমবে, অতএব E⁻⁻EA/RTর মান বাড়বে। তাহলে নাম্বার অফ মলিকিউলস হ্যাভিং অ্যাক্টিভেশন এনার্জি বাড়বে, রিঅ্যাকশন রেট বাড়বে। মানে আমি ভালো করে বলছি, বাংলা ইংলিশ আমি দুটোই বলছি, ভালো করে শোনো। আমি এই ইকুয়েশনে ভাবো টিটা নিচে আছে, টি নিচে আছে মানে টিটা যদি তুমি বাড়াও তাহলে এইটা গোটাটা মান তো কমবে যেহেতু টি নিচে আছে, আবার টি বাড়ালে এটা গোটাটার মান কমবে না, আবার মাইনাস সমেত ধরলে আবার গোটাটার মান বাড়বে যেহেতু সামনে মাইনাস আছে, তাহলে এটা যদি বাড়ে তাহলে এইটার মানও বাড়বে, আর এটার মান যত বাড়বে তত রিঅ্যাকশন রেট বাড়বে। ওই জন্য টেম্পারেচারের সাথে রিঅ্যাকশন রেট ডিরেক্টলি প্রপোর্শনাল, আর এর সাথে মানে সক্রিয়করণ শক্তির সাথে রিঅ্যাকশন রেট ইনভার্সলি প্রপোর্শনাল। তুমি এরকম ভাবে লিখবে উইথ ইনক্রিজিং টি EA/RT decreases and then E⁻⁻EA/RT increases and then number of molecules having activation energy increases, so reaction rate increases. বাস হয়ে গেল, অ্যাক্টিভেশন এনার্জি দিয়ে দিয়ে এইভাবেই লিখে দেবে। তো ক্যাটালিস্টের সাথে দেখো, ক্যাটালিস্ট দিলে আর না দিলে কি, শোনো, ক্যাটালিস্ট না দিলে এইভাবে যায় গ্রাফ, ক্যাটালিস্ট দিলে এইভাবে যায়, মানে এমন একটা বিকল্প পথে ক্যাটালিস্ট দিলে যায় যে পথে অ্যাক্টিভেশন এনার্জি কমে যায়, যার জন্য রিঅ্যাকশন রেটটা বেড়ে যায়। মানে এটার থেকে এটা রিঅ্যাকশন রেটটা বেড়ে যাবে না,
এটাই ক্যাটালিস্টের সাথে সম্পর্ক। ঠিক আছে, পরীক্ষা আসতে পারে ইএ ইকুয়াল টু জিরো ইজ পসিবল। দেখো আরএনিয়াস ইকুয়েশন বলছে কে ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি। ইএ জিরো মানে এটা 1 হয়ে যাচ্ছে, মানে কে ইকুয়াল টু এ। কে ইকুয়াল টু এ মানে কেটা তার মানে টেম্পারেচারের উপর ডিপেন্ড করছে না। টেম্পারেচারের উপর ডিপেন্ড না করা মানে তার মানে কোনো অ্যাক্টিভেশন এনার্জি নেই, কোনো এনার্জি ব্যারিয়ার নেই, মানে শক্তিজনিত কোনো বাধা নেই। মানে রিয়াকশন কি এরম ভাবে যে যায়, এরম যাবে না, পুরো ডাইরেক্ট এরম ভাবে চলে যাবে, এরকম পসিবল নয়। মানে লিখবে যে, মানে লিখতে হবে যে ইএ জিরো, এর মানেটা হচ্ছে কে ইকুয়াল টু এ। তার মানে রিয়াকশন রেট নট ডিপেন্ডস অন টেম্পারেচার, দ্যাট মিনস নো এনার্জি ব্যারিয়ার, কোনো শক্তিজনিত বাধা নেই। এটা পসিবল নয়, এটা পসিবল নয়। ঠিক আছে, এটা সম্ভব নয় কখনো। কলিশন থিওরি পড়ে নেবে, অল কলিশন ইজ নট এফেক্টিভ। কলিশন থিওরি দুটো বাধা, এই যে বললাম শক্তিজনিত বাধা। রিয়াকশন হতে গেলে একটা এনার্জি ব্যারিয়ার ক্রস করতে হয়, একটা শক্তিজনিত বাধা। প্রথমে একটা হাইয়েস্ট এনার্জি লেভেলে গিয়ে তবে রিয়াকশনটা হতে হয়। যারা এই এনার্জি পাবে তারাই রিয়াকশনটা সাকসেসফুল করতে পারবে। আর সঠিকভাবে বিন্যস্ত হতে হয়, ঠিকঠাকভাবে বিন্যাস না হলে, ওরিয়েন্টেশন না থাকলে রিয়াকশন সাকসেসফুল হয় না। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে কলিশন থিওরিটা। তো ঠিক আছে, কোনো চাপ নেই। ক্যাটালিস্ট অনুঘটক কি, অনুঘটনের বৈশিষ্ট্য। দেখো অনুঘটক মানে অনুঘটন মানে রিয়াকশনটাকে অনুঘটন বলছে ক্যাটালিসিস। ক্যাটালিসিসের ক্যারেক্টারিস্টিক্স অন দ্য বেসিস অফ অ্যাক্টিভেশন এনার্জি ইকুইলিব্রিয়াম কি বলবে। অ্যাক্টিভেশন এনার্জি দিয়ে এক্ষুনি বলে দিলাম যে অনুঘটকের অ্যাবসেন্সে এরকম যাচ্ছে, অনুঘটকের প্রেজেন্সে এরকম যাচ্ছে, ওই জন্য অনুঘটক দিলে অ্যাক্টিভেশনের এই রিয়াকশন রেট বাড়ে। তার মানে ঠিক আছে, এটার সঙ্গে সম্পর্ক। আর ইকুইলিব্রিয়াম মানে কি, ইকুইলিব্রিয়াম মানে একটা কথা বলে দেবে যে অ্যাকচুয়ালি দেখো দুটো রিয়াকশন রেট এদিকেও হয় এদিকেও হয়। ক্যাটালিস্ট দিলে সমবিক্রিয়ার হারও বাড়ে, বিপরীত বিক্রিয়ার হারও বাড়ে। মানে বলতে চাইছে ডান দিকে যে ফরওয়ার্ড রিয়াকশন রেট ইনক্রিজ হয় আর ব্যাকওয়ার্ড রিয়াকশন রেট ইনক্রিজ হয়। ওই জন্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা, সাম্য ধ্রুবকের মান কোনো চেঞ্জ হয় না। ওই জন্য সাম্যাবস্থায় কোনো অনুঘটকের প্রভাব নেই, শুধু সাম্যাবস্থাটা দ্রুত অর্জিত হবে। মানে মানে ফার্স্ট ইকুইলিব্রিয়ামটা তুমি অ্যাটেন্ড করতে পারো, কিন্তু ইকুইলিব্রিয়ামে কোনো এফেক্ট নেই ক্যাটালিস্টের। এই কথাটা বলে দিতে হবে। এই দুটো পড়ে নেবে, হ্যাঁ সব বইতে আছে একদম সুন্দর করে। ক্যাটালিস্টের ক্যারেক্টারিস্টিক্স, অনুঘটকের বৈশিষ্ট্যে চলে যাবে, পেয়ে যাবে। সমসত্ব অনুঘটক, অসমসত্ব অনুঘটক ভালো করে পড়ে নেবে, সংজ্ঞা উদাহরণ। অনুঘটকটাকে অনুঘটন করে দিতে পারে কিন্তু, হ্যাঁ ক্যাটালিসিস সেইভাবে কিন্তু বুঝে পড়ে নেবে, উদাহরণ সমেত কিন্তু ভালো করে। এক মানে রিয়াকশনে বিক্রিয়াত পদার্থগুলো যে দশায় থাকবে, অনুঘটকটাও যদি সেই দশায় থাকে, সবাই গ্যাস, তখন সেটা সমসত্ব। আর ওরা গ্যাস আর অনুঘটক যদি কঠিন হয় তখন সেটা অসমসত্ব অনুঘটক। পড়ে নেবে, অসুবিধা নেই। গ্রাফ দুটো দেখো, একটা কথা বলি, বুঝে গেছো। এটা হচ্ছে ফার্স্ট অর্ডার রিয়াকশন, এটা জিরো অর্ডার, এটা জিরো অর্ডার। অর্ডার বলতে বলেছে গ্রাফ দেখে। আবার অনেক সময় পরীক্ষায় তো ঘুরিয়ে প্রশ্ন করলো, অর্ডার জিরো বলে দিয়েছে, টি হাফ ভার্সেস এ জিরোর গ্রাফ কি হবে, এটা লিখবে। ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে টি হাফ ভার্সেস এ জিরোর গ্রাফ, ইনিশিয়াল কনসেন্ট্রেশন এটা, হ্যাঁ। তো এইভাবে আর কি। তো ঠিক আছে, এক্সাম্পল অফ স্লো রিয়াকশন। লোহায় মরিচা পড়া অনেক ধীরে ধীরে হয়, অতি মন্থর বিক্রিয়ার উদাহরণ। আচ্ছা, একটা স্লোপ দিয়ে কথা বলি। এখানে দেখে ডেরিভেশনটা একটা করে নেবে, শোনো। এই ডেরিভেশনটা log k2 বাই k1 ইকুয়াল টু 2.303 বাই ইয়ে বাই 2.303 আর 1 বাই t1 মাইনাস 1 বাই t2। ভালো করে এটা প্রতিষ্ঠা করে নেবে। অনেক সময় আবার এটা ছোট হাতের t1 ছোট হাতের t2 বলছে, ওই নিয়ে চাপ নেওয়ার নেই, এটাই করবে। শুধু বড় হাতের t1 এর জায়গায় বসিয়ে দেবে t1 প্লাস 273, আর t2 এর জায়গায় বসিয়ে দেবে t2 প্লাস 273, অ্যান্সার শেষ। এটা প্রতিষ্ঠাটা করার সময় দেখতে পাবে, আমরা তো আরএনিয়াস ইকুয়েশন থেকে করব, ln, সেখান থেকে দেখবে মাঝখানে একটা ইকুয়েশন আসবে, ln k সমান ln a মাইনাস a বাই rt, এটা আসবে। তো যদি গ্রাফ আঁকো, দেখো এটা y, এটা 1 বাই t টা যদি x হয় তাহলে m টা কি, মাইনাস a বাই r, আর এটা c, y ইকুয়াল টু mx প্লাস c। তো এটা 1 বাই t টা তো হচ্ছে তোমার x, এটা m, নতি স্লোপটা হচ্ছে মাইনাস a বাই r। মাইনাস a বাই r নতি স্লোপটাই বলে দিয়েছে, কত বলে দিয়েছে বলো, -5 × 10⁻³
আর এর ভ্যালু কত 8.314 বসিয়ে দেবে, ইয়ে বেরোবে, যত হবে এত জুল পার মোল অ্যান্সার। ঠিক আছে, আর যদি লগ দিয়ে দেয় স্লোপটা হবে সম্ভবত মাইনাস ইয়ে বাই 2.303 বলে যেটা ক্যালকুলেশন করে যেটা হবে সেটা অ্যান্সার। ঠিক আছে, চাপ নেই। দেখো, তাৎক্ষণিক বিক্রিয়া হারের প্রকাশ, এক্সপ্রেশন অফ ইনস্ট্যান্টিনিয়াস রিঅ্যাকশন রেট। তাৎক্ষণিক বিক্রিয়া হার, গড় বিক্রিয়া হারের সংজ্ঞাটা একটু পড়ে নিতে পারো, খুব একটা ইম্পর্টেন্ট নেই। ঠিক আছে, এভারেজ রিঅ্যাকশন রেট আর ইনস্ট্যান্টিনিয়াস রিঅ্যাকশন রেট কিভাবে প্রকাশ করবে তোমরা জানো তো। এটা মানে লিখতে হবে রিঅ্যাকশন রেট আর ইকুয়াল টু, যেন ঘুরিয়ে দিতে হয়, উল্টে দিতে হয়, আর ইকুয়াল টু মাইনাস 2/1 dA by dt ইকুয়াল টু মাইনাস 2/3 dV by dt ইকুয়াল টু 1/2, এটা প্লাস হয়, লেফট সাইডে মাইনাস, রাইট সাইডে প্লাস, dC by dt। এইটা হয়ে গেল অ্যান্সার। এইটাও যদি করো, আর ইকুয়াল টু 1/2 মাইনাস dSO2 by dt ইকুয়াল টু মাইনাস DO2 by dt ইকুয়াল টু হাফ DSO3 by dt। এখানে বলে দিয়েছে, দেখো রেটটা x বলে দিয়েছে, মানে আরটা x বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে বলেছে ডিসঅ্যাপিয়ারেন্স রেট অফ O2, O2-র অন্তরিত হওয়ার হার, মানে এইটা কত হবে, অ্যান্সার x। যদি বলে SO2-র অন্তরিত হওয়ার হার এইটা, তাহলে এই দুইটা আছে গুণ করে দিতে হবে, মানে অ্যান্সার হবে 2x। SO3 প্রোডাকশন রেট 2x। বোঝা গেল ব্যাপারটা? এরকম ভাবে কিন্তু কোশ্চেন থাকতে পারে, একটা দিয়ে আর একটা বের করতে দিতে হবে। দেখো আমরা ম্যাথে ঢুকে গেছি কিন্তু, তাই না? অ্যাকচুয়ালি থিওরি এতক্ষণ হচ্ছিল, কিন্তু ম্যাথে ঢুকে গেছি অলরেডি। এই কটা ম্যাথ কিন্তু ভালো করে নিতে হবে, একদম ভালো করে এই কটা করে যাও, এর মধ্যে থেকে ম্যাথ পাবে কমন, একটু বলতে পারি। এই ধরনের কোশ্চেন দেখো, একটা রিয়াকশন দিয়ে দিবে, এ বি দুজনের গাঢ়ত্ব দ্বিগুণ করলে ডাবল করেছো রিয়াকশন, ডাবল রিয়াকশন রেট, বিক্রিয়ার হার 8 গুণ হচ্ছে। শুধু বি এর গাঢ়ত্বটাকে দ্বিগুণ করেছো, বিক্রিয়ার হার 2 গুণ হয়েছে। বিক্রিয়ার হার সমীকরণটা কি হবে? রেট না, রেট ইকুয়েশন। তো এই কিভাবে করবে? আর ইকুয়াল টু কে, আমরা জানি না, এ এর পাওয়ার এক্স ধরছি, বি এর পাওয়ারে ওয়াই। তো প্রথমে এ বি দুটোই ডাবল করেছো, এটাকে 2a করে দাও, বিটাকে 2b করে দাও, রেটটা 8 গুণ হয়েছে, মানে 8 হয়েছে। এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। তারপরে শুধু কি করেছো, বি এর গাঢ়ত্বটাকে দ্বিগুণ করেছো, করলে রিঅ্যাকশন রেট 2 দ্বিগুণ হয়েছে। তাহলে বাবু এটাকে এটা দিয়ে ডিভাইড করলে, 3/1 করলে, দেখো ভালো করে শোনো, সব কেটে গিয়ে দেখো কি পড়ে থাকবে, 2y = 2, তখন y = 1 পড়ে থাকছে। আর এটাকে এটা দিয়ে ভাগ করলে কি হবে, 2x 2y সমান 2^3, মানে 8। ঠিক আছে, তখন 2x + y সমান 2^3, তাহলে x + y সমান 3, y যদি 1 হয় তাহলে x টা কত হবে 2। তার টোটাল অর্ডার কত হলো 3, টোটাল অর্ডার 3। ঠিক আছে, এভরি কম্পোনেন্ট ইজ ডাবলড, সরি কোথায় চলে গেলাম, এটা রেটিফিকেশন থেকে হয়ে গেল। ঠিক আছে, রেটিফিকেশনতে আমরা কি লিখবে, আর ইকুয়াল টু কে, এর পাওয়ারে তার মানে কত হলো, এক্স এর ভ্যালু কত হলো 2, আর ওয়াই এর পাওয়ারে 1, টোটাল অর্ডার 3। এটা রেটিফিকেশন। অর্ডার বললে 3 2 1 3। এবার পরেরটা দিয়েছে, দেখো পরেরটা বলছে রেট ইকুয়েশন তোমাকে লিখতে বলেছে, টোটাল অর্ডার বের করতে বলেছে। আচ্ছা, ফার্স্ট অর্ডার উইথ রেসপেক্ট টু এ, সেকেন্ড অর্ডার উইথ রেসপেক্ট টু বি, জিরো অর্ডার উইথ রেসপেক্ট টু সি। মানে আর ইকুয়াল টু কে, এ এর পাওয়ারে তার মানে 1, বি এর পাওয়ারে 2, সি এর পাওয়ারে তার মানে 0, তাহলে অর্ডার হচ্ছে 3। এবার বলছি এভরি কম্পোনেন্ট ইজ ডাবল, প্রত্যেকটা যদি ডাবল করে দাও তাহলে রিঅ্যাকশন রেট কি হবে। আচ্ছা, এটা ডাবল করে দিলাম, এটা ডাবল করে দিলাম, এটাও ডাবল করে দিলাম, এটা কোনো চেঞ্জ হবে না যেহেতু 0 আছে। এটা 4 টাইমস হয়ে গেল, আর এটা 2 টাইমস, 4 দুগুণে 8, মানে 8 টাইমস চেঞ্জ হয়ে যাবে, মানে 8 গুণ বৃদ্ধি পাবে রিঅ্যাকশন রেট, বিক্রিয়ার হার 8 গুণ বৃদ্ধি পাচ্ছে, 8 টাইমস চেঞ্জ হয়ে যাচ্ছে, ইনক্রিজ হচ্ছে। শোনো, এই প্রশ্ন একটা পড়বে কিন্তু, বলে দিলাম, সব একই কিন্তু, কোনটা দিয়ে করবো বলো, সব একই, কোনোটা আলাদা নয়। ঠিক আছে, ধরো এইটা দিয়ে যদি করি, একটা কথা বলি শোনা,
টি 25% সমান 2.303 বাই কে লগ এ বাই এ মাইনাস এক্স এর জায়গায় হবে এ ইন্টু 25/100। এবার টি 75% মানে 2.303 কে লগ এ বাই এ মাইনাস 8। এবারে কি করবে, এইটার ভ্যালু বলে দিয়েছে 200 সেকেন্ড, মানে এটা 200 বলে দিয়েছে, এটা বের করতে হবে। এটা বাই এটা করবে, সব কেটে যাবে, এটা বেরিয়ে যাবে। ঠিক আছে, এইগুলো এরকম ভাবেও দিতে পারে। টি 34 মানে কি, x ইকুয়াল টু a ইন্টু 3/4 করবে। এবার যেটা 50% বলছে, এই যেমন 50%, যেটা টি হাফ বা 50% বলা মানে তুমি এই ইকুয়েশনটাও ফলো করে করতে পারো, আবার ডাইরেক্ট টি হাফের ফর্মুলা আছে 0.693 বাই কে, ওই ফর্মুলা ফেলেও করতে পারো, কোনো অসুবিধা নেই। এই ধরনের ম্যাথ কিন্তু পড়বে। আর টি ইকুয়াল টু 2.303 বাই কে লগ এ বাই এ মাইনাস এক্স, ডাইরেক্ট এরকম পড়তে পারে। কে বলে দিয়েছে, ইনিশিয়াল বলে দিয়েছে 5, আর ফাইনাল বলে দিয়েছে 0.05, ব্যাস এরকমও পড়তে পারে। ডাইরেক্ট টি বেরিয়ে যাবে, কোনো চাপ নেই। এই ধরনের একটা অঙ্ক আমার মনে হয়েছে যেটুকু, এই ধরনের একটা ম্যাথ পড়বে, পরে এই ম্যাথ পড়বে, মানে অ্যাক্টিভেশন এনার্জি, সক্রিয়করণ শক্তির অঙ্ক দেবে। এরকম বলবে 27 ডিগ্রি থেকে 37 ডিগ্রি চেঞ্জ করা হয়েছে রিয়াকশন রেটটা 10 টাইমস হয়েছে, তাহলে সক্রিয়করণ শক্তি কত? একদম এই ফর্মুলা, লগ k2 বাই k1 ইকুয়াল টু এ বাই 2.303 আর 1 বাই t1 মাইনাস 1 বাই t2। দেখো মান যখন বসাবে 27 বসাবে না, কিন্তু 27 প্লাস 273 300, আর এটা 310 কেলভিনে করতে হবে। আর এর মানটা অবশ্যই 8.31 করে বসাবে, ব্যাস। এবার k2 বাই k1 টা কত? 10 টাইমস বলেছিল, k2 বাই k1 টা 10 বসিয়ে দেবে, ইয়ে যেটা পাবে তত জুল পার মোল অ্যান্সার। ঠিক আছে, এখানে k1 k2 ডাইরেক্ট বলে দিচ্ছে, টেম্পারেচার গুলো বসাবে, ডাইরেক্ট অ্যান্সার বের হয়ে যাবে। একইভাবে দেখো এটাও সেই একই ব্যাপার, আর ইকুয়াল টু কে এনও জানো না কত, O2 সরি Br2, এটা মডেল সেটের কোশ্চেন। ঠিক আছে, y ভালো করে দেখো, আর ইকুয়াল টু কে, আমি প্রথমে এন এর কনসেন্ট্রেশনটা বসাচ্ছি কত, 0.05x 0.05y, রিঅ্যাকশন রেটটা কত আছে 10 টু পাওয়ার মাইনাস 3। এটা একটা ইকুয়েশন এলো, এটা একটা ইকুয়েশন। এবারে সেকেন্ড ইকুয়েশনটা কি হচ্ছে ভালো করে দেখো, Br2 টা 3 গুণ হয়েছে, মানে বসাবো, রেটটা হচ্ছে যেটা আছে 3 ইন্টু 10 টু পাওয়ার মাইনাস 3, 0.05, এটা চেঞ্জ হয়নি, এটা 0.15y, এটা 2। তারপর একটা 9 ইন্টু 10 টু পাওয়ার মাইনাস 3, 0.05, সরি এটা 0.05, এটা 0.15, 0.15 টু দি পাওয়ার x, 0.05 টু দি পাওয়ার y, এটা 3। ভালো করে ভাবো, এটাকে যদি এটা দিয়ে ভাগ করো, এটা কেটে যাবে, এটা কেটে যাবে, এটা 3 গুণ, এটা দেখো 3 টু দি পাওয়ার y সমান 3 পড়ে থাকবে, তার মানে y ইকুয়াল টু 1। আর এটাকে এটা দিয়ে ভাগ করলে এটা 9 পড়ে থাকবে এদিকে, আর এদিকে এটা কেটে যাবে, 3 টু দি পাওয়ার x, তখন 3 টু দি পাওয়ার x সমান 9 মানে কি 3 টু দি পাওয়ার স্কয়ার, মানে x ইকুয়াল টু 2, x ইকুয়াল টু 2, y ইকুয়াল টু 1, অর্ডার তার মানে 3, অ্যান্সার হয়ে গেল 3। এবার কে বের করা কি আছে, এখান থেকে কে বের করবে, x এর ভ্যালু আর y এর ভ্যালু তো পেয়ে গেছে, বসিয়ে দেবে, কে বের করবে। আবার এই কনসেন্ট্রেশন গুলো বসিয়ে আর বের করতে পারবে না, তো আর ইকুয়াল টু এই কনসেন্ট্রেশন দুটো এখানে বসাবে, x এর ভ্যালু বসাবে, কে এর ভ্যালু বসাবে, আর বের করে দেবে, অ্যান্সার হয়ে গেল। নেক্সট লাস্ট মনে হয়েছে, দেখো এটা ইংলিশ ভার্সন বাংলা ভার্সন যেভাবেই কোশ্চেন দিক না কেন, হিমবাহের তলদেশে, মানে একদম কি বলতো, দেখো গাছ যখন প্রথম থাকে, সেই গাছটা যখন কাটা হয়, মানে গাছ কেটে ধরো চাপা পড়ে গেছে মাটির তলায় বহুদিন ধরে, পরে তুমি পেয়েছো ওটা, সমুদ্রের তলায় চাপা পড়ে যেতে পারে, সেই কাঠের বয়সটা কত, মানে কতদিন আগে গাছটা কাটা হয়েছিল। তা লিভিং উড মানে বেঁচে থাকা উড মানে কাঠ, আর বর্তমানে যেটা চাপা পড়ে গেছে সেই কাঠ, দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে কার্বন 14 এর পার্সেন্টেজ, কার্বন 14 এর লিভিং উডের পার্সেন্টেজের এত পার্সেন্ট ওল্ড উড হয়েছে ধরো, এটা বলে দেবে তোমার, টি হাফ বলে দেবে কত বছর আগে চাপা পড়েছিল, এটা পরীক্ষা দেবে। এই ফর্মুলা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন দিয়ে কে সমান 0.693 বাই টি হাফ, ফর্মুলা জানো, টি হাফটা এখানে বসালে কে পেয়ে যাবে, এখানে বসিয়ে দেবে। আর মনে রাখবে এটা A0 ইন্টু এত পার্সেন্ট, যেহেতু এত পার্সেন্ট বলে দিয়েছে, বসিয়ে দিলে অ্যান্সার শেষ।
একটা লাস্ট কথা, চ্যাপ্টার হয়ে গেছে। আগের দিন ডিএ ব্লগ বললাম সব 16টা কোশ্চেনের মধ্যে এই রিয়াকশনটা বলতে আমি ভুলে গেছি, মিস্টেক হয়ে গেছে, দেখে নিবে। পটাশিয়াম ডাইক্রোমেট, এতে যে কোনো ক্ষার ধাতু অ্যালকালি মেটালের ক্লোরাইড দিলে, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, অ্যাসিড দিলে ক্রোমিল ক্লোরাইড তৈরি হয়, রেড কালার, এটা তো কমলা কালার। তাতে সোডিয়াম হাইড্রক্সাইড দিলে সোডিয়াম ক্রোমেট, ইয়েলো কালার তৈরি হয়। এই কালারগুলো এবিসি দিয়ে শনাক্ত করতে দেয়, এরকম ভাবে প্রশ্ন থাকতে পারে। কেমিক্যাল কাইনেটিক্স শেষবারে পড়বে না, ভালো করে প্র্যাকটিস করো, ফুল পাবে, ফুল। ওর আছে মানে তো আবার চিন্তা কিসের, একদম ভালো করে পড়াশোনা করো। আমি দেখছি, ভাবছো আর কবে কি, আমি যতটা তাড়াতাড়ি সম্ভব আমি চেষ্টা করছি অর্গানিক 2টো চ্যাপ্টারের যতটা কমের মধ্যে একদম শিওর যেগুলো আসবে, সে 100% না অন্তত ম্যাক্সিমাম যেগুলো একদম শিওর আসবেই বলে 2টো অর্গানিক চ্যাপ্টারকে কম্প্যাক্ট করে আমি একটা ভিডিও নিয়ে আসছি। অবশ্যই চ্যানেলে ফোকাস রেখো। আজ ক্লাস শেষ করলাম, ওকে বাই।